অ্যান্ড হেফজেডেস ভার্সন এই 2 এই বাইকটার মধ্যে এমনিতে সব কিছুই ভালো ছিল, কিন্তু এটার মধ্যে না আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইকটাকে দিছিলাম ওয়ার্ম আপ করার জন্য। বাইক স্টার্টে আছে। আর আঙ্কেল, তুমি না বলতেছিলা ব্লগ করবা? কি 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 বলবা বলো তো? আর উনি কে? না না, এই যে উনি স্মাইল আঙ্কেল। আচ্ছা, আর কিছু বলবা? এই তুমি অনেক ফাস্ট কথা বলতে পারো, তুমি অনেক ভালো করতে পারবা। থ্যাংক ইউ। বাবা রে বাবা। আরমাডা ব্লু এফজেডএস ভার্সন 2 বাইকটা হঠাৎ করে আমার হাতে পড়ছে। চিন্তা করলাম বাইকটা একটু চালাই আর আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইকটা পাওয়ার সাথে সাথে আমার আবার একটু বাসায় একটা কাজ পড়ছে, মানে অন্যান্য সব কাজটা শেষ করে এখন বাসার দিকেই যাচ্ছিলাম। অ্যান্ড MT-15টা রেখে দিছি যে রাতে এসে এটা নিয়ে যাবো। অ্যান্ড এই বাইকটা নিয়ে চিন্তা করলাম কিছুক্ষণ একটু ঘুরি ফিরি। এই বাইকটা হচ্ছে আমি একটু আগে মোস্তাকের সাথে কথা বলতেছিলাম যে মামা একটা বাইক চালাইতে বেরোবো, তাহলে ফোনটা একটু রাখি। আর মামা আমারে বলতেছে, মামা একটা জিনিস জানো, ও আবার এফজেডএস ভার্সন 2 চালায়। ও বলতেছে যে এই একটা বাইক যেটা কখনো রাস্তায় তোমার বিপদে ফেলবে না, এটা জানো? তা আমি আবার ওরে বলতেছিলাম যে এই বাইকটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বাইকের মতো একটা অবস্থা। মানে এই একটা বাইক, এটা যারা পছন্দ করে ভাই তারা খালি এটারই পছন্দ করে, অন্য কোনো বাইক তারা আর পছন্দ করতে পারে না। কই যান, এটা তো উল্টা রাস্তা। আচ্ছা যাই হোক, চলেন আমি নিজে ওই রাস্তা দিয়ে উল্টা চলাফেরা করি অনেক সময়। এতটুকু জায়গা খুব রং কনসেপ্টে বানানো হয়েছে, এখান দিয়ে পার হওয়ার জন্য এতটুকু জায়গা উল্টাই যাওয়া লাগে। অ্যান্ড হেফজেডএস ভার্সন এই 2 এই বাইকটার মধ্যে এমনিতে সব কিছুই ভালো ছিল, কিন্তু এটার মধ্যে না আসলে কি বলে ওই যে ABS-টা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা থেকে যখন ভার্সন 3 করলো, ভার্সন 3-তে আবার এটার পুরো ফেসের যে মানে ফেসটা আর কি, চেহারা, লুকস অ্যান্ড বডি অনেক কিছুই তো চেঞ্জ করে ফেললো। ট্যাঙ্কের শেপ টেপ সব কিছুই চেঞ্জ করে ফেললো। আর আমার যেটা মনে হয় যে যদি এই বাইকটার মধ্যে ABS দিত তাহলে এই বাইকটা অনেক বেশি আরো মজার হইতো। মানে এমন না যে আমি ভার্সন 3 না করতেছি, ভার্সন 3-র জায়গায় ভার্সন 3 ওরা যারা পছন্দ করে তারা ওইটা পছন্দ করে। অ্যান্ড এমন করতে পারতো যে এই মডেলটার মধ্যে ABS দিয়ে যদি বের করতো। মানে অনেক সময় কি হয়, মানুষের অনেক বাইক ডিজাইন পছন্দ হয়ে যায়, কিন্তু দেখা যায় কিছু ফাংশন কম থাকে, এই জন্য চিন্তা করে যে আসলে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে যদি ফাংশনটা যদি বাড়তো তাহলে একটু মজার হইতো বা একটু বেশি ভালো হইতো। তো সেই ক্ষেত্রে বলতেছি যে এই বাইকটার মধ্যে যদি ABS সিঙ্গেল চ্যানেল বা ডুয়েল চ্যানেল দিয়ে পরবর্তীতে আবার দিত তাহলে মনে হয় এই ডিজাইনটা যারা পছন্দ করে তাদের জন্য একটু ভালো হইতো আর কি ব্যাপারটা। এইগুলো একটা ব্যাপার। অ্যান্ড দুইটা জিনিসের কারণে এই বাইকটাকে মানে আমার পছন্দ। এক হলো বাইকের সাসপেনশন। MT থেকে এই বাইকে আসার পর আমার কাছে মনে হইতেছে নদীর মধ্যে ছোট একটা নৌকা চালাইতেছি, এমন সুন্দর দুলে সাসপেনশন। অ্যান্ড সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ব্রেকিং ভালো। এই বাইকগুলার রিমগুলো একটু ওয়াইডার, মানে এই সেম সাইজের টায়ারওয়ালা রিম অন্যান্য বাইকে আছে, কিন্তু ওই রিমগুলো একটু চিকন হওয়াতে টায়ারটা এতটা ফ্যাট এতটা ওয়াইড হয় না। আর এটার টায়ারগুলো অনেক ওয়াইড দেখা যায় কারণ রিমগুলো একটু চওড়া। অ্যান্ড সব মিলা ব্রেকিং অনেক মজার হয় এই বাইকের। এই দুইটা জিনিসের জন্য যারা এই বাইকটা পছন্দ করে তারা মনে হয় এই দুইটা জিনিসকে ফোকাস করে এই বাইকটাকে বেশি পছন্দ করে, যে এই বাইকের ব্রেকিং অ্যান্ড এই বাইকের হচ্ছে সাসপেনশন অনেক ভালো। গেছিলাম হচ্ছে বাইরে এসে ফাইল আপলোড দেওয়ার জন্য, ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ আমার বাসায় এমন একটা অবস্থা হয়েছে ইন্টারনেটের লাইন এমন স্লো, ওয়াইফাই আমার আপলোড দিতে খুব ঝামেলা হয়ে যায়। এই জন্য মোটো অটো দিতে গেছিলাম, মোটো অটো থেকে হচ্ছে ফাইল আপলোড দিলাম, আপলোড দিয়ে এখন ল্যাপটপ রেখে দেন আসছিলাম বাসায়, রেস্ট নিবো, একবারে ইফতারের টাইমে ইফতার করবো এরকম। কিন্তু ওই বাইকটা পায় মনে হলো যে একটু চালাই আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, এই জন্য একটু বাসায় চলে আসছিলাম। আর কি জানো কি বলতে আসছিলাম, আচ্ছা সাসপেনশন এন্ড সবকিছু। বাইকের রিভিউ বা এমন কিছু না আজকের এই ভিডিওটা, জাস্ট বাইক চালাবো, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। বিকেলটা ঘুরবো, আসরের আজান অলরেডি দিয়ে দিচ্ছে, নামাজটা শেষ করে দেন চলুন আমরা আবার বের হয়ে যাই। বাসায় যেহেতু আসছি বাসা থেকে নামাজ শেষ করি বের। অনেকে বলে নামাজ পড়ি কি পড়ি না, নামাজ পড়ি ভাই। ওকে, আবার বের হয়ে গেছি আমরা। আর এই বাইকটায় আমার সম্ভবত যেটা মনে হয় যে নিচে ইঞ্জিনের গার্ডটা কি এই বাইকেরই, আসলে কালার যদিও মিলে নেই, আমার মনে হয় এই বাইকটার নিচে কোনো ইঞ্জিন গার্ড থাকে না, এটা মনে হয় মডিফাই করে লাগানো হয়েছে।
অ্যান্ড পিছনের টায়ার হ্যাগারটা থাকে কিনা, না এটাও থাকে না, এটাও আফটার মার্কেট লাগানো হয়েছে। ভার্সন 3-তে গিয়ে হচ্ছে টায়ার হ্যাগার দেওয়া হয়েছে। এই বাইকটার চাকা অনেক মোটা দেখা যায়, ওই যে বলতেছিলাম না, ওই কারণে চাকাটা অনেক মোটা দেখা যায়, কারণ পিছনের রিমটা একটু মোটা দেওয়া হয়েছে। অ্যান্ড কেন জানি আমার কাছে মনে হয় ভার্সন 2-র মধ্যে এই কালারটাই মনে হয় সবচেয়ে সুন্দর। আচ্ছা চলেন আমরা ভার্সন 2টাকে নিয়ে একটু বের হই অ্যান্ড আবার একটু চালাই। বাইকটা হলো শুভ ভাই কিনে রাখছে, রাখার পরে আমি চিন্তা করলাম আমি একটু চালায় ফেলি বাইকটা, কারণ এফজেড ভার্সন 2 আমি একবার নিয়েছিলাম বিএসবি মার্টে থেকে একটা, বেশ অনেকদিন আগের কথা, কিন্তু ওইভাবে শান্তিতে চালাইতে পারি নাই। একটা মজার ব্যাপার আছে এই বাইকটার, মানে ওই বাইকটা নেওয়ার পরে একটা ঘটনা ঘটছিল, দাঁড়ান বের হয়ে আপনাদেরকে ঘটনাটা বলতেছি। ভাই আল্লাহ হাফেজ। এফজেডএস ভার্সন 2 আমি যেটা নিয়েছিলাম ওটা সম্ভবত ব্ল্যাক কালার ছিল অ্যান্ড সপ্তাহখানেক আমার কাছে ছিল। আমি 300 ফিটে নিয়েছিলাম, নিয়ে দেন ভিডিও করছিলাম অ্যান্ড ভিডিওতে হচ্ছে কোন গিয়ারে কীরকম পাওয়ার বা কোন গিয়ারে কীরকম টপ এন্ড পর্যন্ত যায় ওই ব্যাপারগুলো তুলছিলাম, ভিডিও করছিলাম আর কি। এরপরে হচ্ছে টপ স্পিড ট্রাই করছিলাম যে 100 পরে মানে 100 পর্যন্ত উঠতে কীরকম সময় লাগে, কিন্তু ঝামেলা যেটা হয়ে গেছিলো আমার ওই ফুটেজগুলোতে সাউন্ড আসে নাই। অ্যান্ড সাউন্ডগুলো না সাথে ভাই আমার যে মানে কি দুঃখ লাগছে। আমি বাইকটা যখন দিয়ে দিছি, দিয়ে বাসায় যে চেক করে দেখি যে আমার ফুটেজে সাউন্ড নাই, তখন কিরকম লাগে বলেন? মানে আপনাদের সাথে এরকম ঘটলে আপনাদের কিরকম লাগতো? একটা ভিডিও করছেন, কত কিছু এক্সপেরিমেন্ট করছেন, অ্যান্ড পরে গিয়ে যদি দেখেন সাউন্ডই রেকর্ড হয় নাই, তখন কেমন লাগবে বলেন তো? ঠিক ওরকমই আমার লাগছিল। অ্যান্ড আজকে যাতে এই ভুলটা না হয় এই জন্য আমি বাইকটা নিয়ে এখানে থেমে দেন হচ্ছে সাউন্ডটা চেক করে নিই যে আসলে কি সাউন্ড রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। হ্যালো হ্যালো, ইয়েস আজকে সাউন্ড রেকর্ড হচ্ছে। অ্যান্ড বাইকটার মিটারের মধ্যে হচ্ছে একটু আগে লাইট জ্বলছিল, এখন আলোতে আসার পরে কি লাইট অটোই নিভে গেল কিনা বুঝতেছি না, বা এমনও হতে পারে আলোতে আমি লাইটের আলোটা বুঝতেছি না। বাইকটার মধ্যে অডো দেখা যায়, বাইকটা চলছে হচ্ছে 4704 কিলো অ্যান্ড স্পিড তো দেখাই যেতেছে যে 9, 10, 11 পর্যন্ত যেতেছে। অ্যান্ড ডান পাশে তেল খুব একটা নাই, তেলের কাটা লাফালাফি করতেছে, উপরে একটা আরপিএম এর কাটাও আছে, কিন্তু এই বাইকটার মধ্যে গিয়ার শিফটিং যেই ব্যাপারটা, কত নাম্বার গিয়ার আছে এই ব্যাপারটা দেখা যায় না। ক্লাচ, এই বাইকের ক্লাচ মোটামুটি চলে, যেহেতু স্লিপার না সেহেতু অত স্মুথ বা অত সফট তো হবে না, বাট মোটামুটি চলে আর কি, খুব একটা হার্ডও না, বাইক অনুযায়ী ঠিক আছে, ক্লাচ মেনে নেওয়া যায়। অ্যান্ড ব্রেকিং নিয়ে আসলে অনেকেই বলে যে বাইকের ব্রেকিং অনেক ভালো বা কিছু। এখন আমার অবস্থা যেটা হয়েছে, আমি এবিএস বাইক চালাইতে চালাইতে এখন নন এবিএস বাইক বা নন এবিএস ব্রেক যত ভালোই হোক না কেন, আমার কাছে কেন জানো না নন এবিএসে আমি আর কনফিডেন্ট পাই না। আমার কাছে মনে হয় যে অনলি সামনের চাকাটায় হইলেও এবিএস যদি থাকে তাহলে কনফিডেন্টের লেভেলটা অনেক স্টেপ হাই হয়ে যায়, অনেক স্টেপ। তবে এই বাইকের যে হ্যান্ডেলবার, এই হ্যান্ডেলবারটা বেশ সুন্দরভাবে দিচ্ছে, সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের পজিশনটা মিলে বেশ মানে একটা আছে, একটা কনফিডেন্ট আসে, এটা সত্যি কথা। মানে সার্বিক দিক বিবেচনা করলে যদি কোনো আরামের বাইক চান, যে বাইকটা নিয়ে আপনি আরাম করে রাইড করবেন অ্যান্ড দীর্ঘক্ষণ রাইড করবেন বা সিটি রাইড করবেন, আমার মনে হয় এই বাইকটা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই বাইকটাকে আমার ভার্সন 3-র চেয়েও ভালো লাগে। আবার যদি মনে করেন সেফটির ব্যাপারে যান, তাহলে ভার্সন 3-তে এবিএস থাকাতেও ওইটা আবার একটু আগে আছে। অ্যান্ড বাংলাদেশে মনে হয় এফআই বাইক, কোনো জাপানিজ ব্র্যান্ডের এফআই বাইক প্রথম মনে হয় এইটাই বাংলাদেশে ঢুকে, কারণ এফআই এর সাথে আমরা তখন একদমই পরিচিত ছিলাম না যখন এই বাইকটা প্রথম বাংলাদেশে আসে। অ্যান্ড এটার মধ্যে সব কিছু নর্মাল ছিল, অন্য বাইকের সাথে মিলতো, জাস্ট এফআইটা হচ্ছে স্পেশাল ছিল। অ্যান্ড তখন এইটার মাইলেজও মোটামুটি ভালো ছিল, অন্যান্য কার্বোরেটরের চেয়ে তো অবশ্যই এফআইএল মাইলেজটা ভালো পাওয়া যাবে। অ্যান্ড এই বাইকটা তখন কিছু মানুষের, কিছু ইয়াং পোলাপানের বেশ পছন্দের বাইক হয়ে গেল আর কি। বিশ্বাস করেন চাই না করেন, একটা সময় এই বাইক নিয়ে মানুষ স্টান্ট করতো। এখন এই বাইকটাকে অনেকেই বলে পাওয়ার কম বা এই সেই, অ্যান্ড যাই হোক, বাট আমি দেখছি, বলতেছি প্রথম একদম যখন এই বাইকগুলো বাংলাদেশে আসলো তখন পালসার, তারপরে এই বাইক, তারপরে অ্যাপাচি 2V, এগুলা নিয়ে মানুষ স্টান্ট করতো। অ্যান্ড এই বাইকের স্টপই আমি দেখছি, এই বাইক নিয়ে সুন্দরভাবে মানুষ স্টপই দিত। তবে হুইলির কথা আমার অতটা খেয়াল নাই, কারণ হ্যাঁ এটা রেডি পিক আপটা একটু কম থাকাতে হুইলি ওইভাবে আমার খেয়াল হইতেছে না, বাট অন্যান্য সব স্টান্টই এই বাইকে করছে আমি দেখছি। জ্যাম পড়ে গেল কেন তো? অনেকক্ষণ তো চিপা দিয়ে আপনাদের সাথে বাইক চালাইলাম, এখন চলেন আমরা একটু বড় রাস্তায় গিয়ে বাইক চালানোর চিন্তা ভাবনা করি।
আর রাস্তা মোটামুটি ফাঁকা হয়েও গেছে, সময়ও ভালোই হয়েছে, 5টার বেশি বাজে, তো 5:30 বাজে নাই, তবে কাছাকাছি হয়ে গেছে। আর এই এফজেডএস ভার্সন 2-তে একটা মজার ফাংশন আছে যেটা মনে হয় 3-তে নাই। এটা হলো এই যে ইকো যে মুডটা, দেখেন আমি যতক্ষণ চালাবো মিটারের মধ্যে ইকো মুডটা জ্বলে থাকবে, মানে যতক্ষণ আমি চাইবো, যতক্ষণ আমি ইকো মুডে চালাবো। আমরা নর্মালি বলি না যে ভালো মাইলেজ পেতে হলে আরপিএমটা নিচে রাখতে হবে, অ্যান্ড এখন লাইটটা কিন্তু নিভে গেছে, এখন আসলে এতই নিচে যে কোনো মুডের মধ্যেই নাই, এটা কোনো আসলে মুডে পড়ে না। এই যে মোটামুটি আরপিএম উঠছে অ্যান্ড ইকো মুডে চলে গেছে। ইকো মুডটা হলো মানে একটু ইকোনমি হালকা পাতলার মধ্যে চালাইতেছেন এরকম আর কি, একটু শান্তশিষ্ট ভদ্র মুডে চালাইতেছেন। এই যে উঠে আছে, এটাতে আপনি মাইলেজ মনে হয় যেটা আছে 40 থেকে 50-এর উপরেও পাইতে পারেন, যেহেতু এফআই একটা বাইক। অ্যান্ড এই মুডটা আসলে মনে হয় বাইকের মধ্যে দেয়া উচিত, এবং যদি এরকম কোনো বাটন দেওয়া যেত যে ইকো মুড অন করে রাখলে এই মুডের উপরে যাইতেই পারবে না, অ্যাগ্রেসিভ কোনো মুডে যাইতেই পারবে না, তাহলে ব্যাপারটা আরও বেশি মজার হইতো আমার মনে হয়। তবে এটার মধ্যে এটা দিছে ভালো হয়েছে, আপনাকে আর ওই যে আরপিএম দেখে দেখে রাখতে হবে না যে কতর উপরে গেলে তেল বেশি খাবে বা কিছু। দেখেন নর্মালি ইকো মুডে চলতেছে, আমি আরপিএম কিন্তু বাড়াইতেছি, বাড়াইতে একটা পর্যায়ে গেলে যে 6-এর উপরে যখন চলে যেতেছে তখন ইকো মুড অফ হয়ে গেছে, মানে অ্যাগ্রেসিভ মুডে। আবার এই যে পরের গিয়ারে গিয়ে নামছে আর আবার হচ্ছে ইকো মুডে চলে গেছে। আবার যদি 6000-এর উপরে যায় দেখেন না, এই যে আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু এত জোরে আসলে চালানোর প্রয়োজন পড়ে না, এই জন্যই বলে যে এফআই বাইকে ঢাকার শহরেও মাইলেজ ভালো পাওয়া যায়, আসলে ওইভাবে তো টানা হয় না। আর একটা মজার ব্যাপার কি জানেন, শহরের ভিতরে যে বাইকে মাইলেজ বেশি পাবেন বা যেভাবে চালাইলে, শহরের বাইরে গেলে দেখবেন যে আবার মাইলেজ কম পাইতেছেন, মানে ইকো মুডে তো তখন থাকে না। যখন আপনি শহরের বাইরে হাইওয়েতে চালাবেন তখন দেখা যাবে যে অ্যাগ্রেসিভ রাইডই করা হয়, আরপিএম 7000-8000 পর্যন্তই থাকে প্রত্যেক গিয়ারেই, এজন্য অনেকে মাইলেজ কম পায়। আবার যারা হাইওয়েতে শান্তশিষ্টভাবে চালায়, যে কিছু গ্রুপ আছে খুব স্লো অ্যান্ড সফট রাইড করে, তারা আবার হাইওয়েতে ভালো মাইলেজ পায়। আমি যখন প্রথমবার সাজেক গেছিলাম খুবই অল্প তেলে, 1300 টাকার তেলে মনে হয় আমি সাজেক ঘুরে আসছিলাম, কারণ R15 এমনিতেই মাইলেজ ভালো পায়, থাই এডিশন চালাইতাম। আমি যাদের সাথে গেছিলাম তারা এত সফট অ্যান্ড মানে সিকিউর রাইড করে যে খুব সুন্দর একটা মাইলেজ আমি বাইক থেকে আনতে পারছিলাম। কিন্তু ওই বাইকই মানে আমি যখন একা আবার কক্সবাজার গেছি, একা বলতে আরও দুজনের সাথে, দুজনের মধ্যে একজন ছিল GSX-আরে, একজন ছিল হচ্ছে নর্মাল জিক্সারে, অ্যান্ড আমরা সেটা আনছিলাম, তখন আবার মাইলেজ কম পাইছি। আসলে আরপিএম এর উপরে মাইলেজ অনেকটাই ডিপেন্ড করে। অ্যান্ড বাইকটা যে আমি নিয়ে বেরিয়ে গেছি, আমার সাথে পেপার নেই, আর এখানে র্যাবের চেকপোস্ট বা টহল যাই হোক বসছে, আর সামনে আর্মি টার্মি না থাকলেও হয়, ইদানিং আর্মি কোস্টগার্ডের বেশ একটা চেকপোস্ট বা বেশ একটা টহল এদিকে চলে। যদি আমাকে কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাই আপনার বাইকের পেপারটা দেন, তো এখন আমার কাছে তো পেপার নেই, এখন কি দিব তাদেরকে, তাদের দেয়ার কিছু ছিল না, পরে গান গাবো আপনাদেরকে নিয়ে। ভাই এটার সাসপেনশন এত সুন্দর দুলতেছে, এমটি থেকে এটা এসে মানে আমার কাছে মনে হইতেছে যে এমটিতে যদি সাসপেনশনটা একটু এরকম সফট হইতো তাহলে মনে হয় ব্যাপারটা মজারই হইতো। অ্যান্ড ভালোই তো চালাইতেছি ভাই, একটা কনফিডেন্ট লাগে চালাইতে, অ্যান্ড মানে সত্যি কথা আমার ভালো লাগতেছে। এমটিতে তো একটু অ্যাগ্রেসিভ সিটিং পজিশন, ওইটা একরকম মজা, মানে ওইটা নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করতে মজা আছে। অ্যান্ড এইটা নিয়ে হচ্ছে দীর্ঘক্ষণ মানে ধরেন কোনো কাজে যেতেছি, চিন্তা করতে করতে বাইক চালাইতেছি যে ওইখানে যায় কি করব, তারপরে এখানে কি করব, ওই সমস্ত লোক যারা মানে ওই ধরনের রাইড যারা করে তাদের জন্য মনে হয় এই বাইকটাই বেস্ট হবে। গাড়ি এখানে রাস্তার মাঝখানে থামছে কেন জানেন? কারণ এখানে একটা ফুটবল আছে, অ্যান্ড ফুটবলটা আমি খেলতেছি, অ্যান্ড ফুটবলটা আমি মারবো। ওকে ফুটবলের জন্য গাড়িটা আটকায় গেছে, কারণ উপরে দিয়ে গেলে ফুটবলটা ফাইটে যেত। হ্যাঁ এই হচ্ছে অবস্থা, এটাই বাস্তব। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এই জিনিসটাকে আমি একসময় বলতাম হচ্ছে গরিবের ক্রুজ কন্ট্রোল, মানে হাতের এই জায়গা দিয়ে ধাক্কা দিয়ে পিক আপ করে রাখা যায়। লং টাইম যারা বাইক চালায়, লং টাইম বা শহরেও যারা বাইক চালায়, যাদের হাত রিস্ট ব্যথা হয়ে যায়, তাদের জন্য একটা জিনিস 40-50 টাকা দাম, বা হয়তো বেশি হলে আর একটু বেশি হতে পারে, আগে 40-50 টাকা করেই ছিল। অ্যান্ড তাদের জন্য একটা বেশ উপকারী ব্যাপার হচ্ছে এটা জাস্ট এইভাবে লাগাবে, লাগানোর পরে দেন জাস্ট অ্যাডজাস্ট করে নেবে যে পর্যন্ত, এভাবে উল্টা ঘুরে দেন আবার অ্যাডজাস্ট করতে হয়, সোজা নিচ দিকে নামবে না। যতটুকুতে অ্যাডজাস্ট করে নেবেন অতটুকুতে আপনি আরামে চালাতে পারবেন। এটা একটা সুন্দর আবিষ্কার, অল্প দামের মধ্যে একটা ভালো জিনিস আমার মনে হয়। এটা সঞ্চয় ভাই ইউজ করে, কিন্তু আমার আনইজি লাগে, এই জন্য আমি এটার সাথে অভ্যস্ত কখনোই হইতে পারি নাই। আমার আবার এই জায়গা ব্যথা লাগে, একটু উঁচু হয়ে থাকে, তো যারা গ্লাভস ছাড়া চালায় বা গ্লাভস পরে চালায় একবার অভ্যাস হয়ে গেলে এটা খুব মজার একটা জিনিস। বাইকের মধ্যে কিছু জিনিস আমি না লাগাইতে বলি সবসময়, সেটা হচ্ছে এই যে গ্রিপ, এই গ্রিপ এবং এই
কভার, লিভার কভার, এই জিনিসগুলা যদি অ্যাডজাস্টমেন্ট একদম লাস্টে গিয়ে থাকে এরকম, তাহলে এই দুটার কারণে মাঝখানে পুরোটা বসে না, এই জন্য অনেকে বলে যে ক্লাচ প্লেট চলে যায়। আসলে তা না, অ্যাডজাস্ট করে নিলে এটা হয়, ঠিকঠাক হয়, কিন্তু এই গ্রিপটা যখন এরকম মোটা হয়ে যাবে না, তখন দীর্ঘক্ষণ বাইক চালালে আপনার হাত দেখবেন অবশ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, এই প্রবলেমগুলো হয়। আর এই জিনিসগুলো না লাগানো বেস্ট, কারণ আমি জানি না, বাট না লাগানো বেস্ট আসলে আমি বলবো। এগুলা হুদাই টাকা দিয়ে কিনে লাগায় কী লাভ? এগুলোর মধ্যে ভাই ঘাম জমা জীবাণু জমে, হুদাই জীবাণু ক্যারি করার কোনো দরকার নেই, ধুলা ক্যারি করার কোনো দরকার নেই। তার চেয়ে এই জিনিসগুলো এমনিতে যা দিচ্ছে তাই ভালো। অনেকে রং নষ্ট হয়ে যায় এই জন্য এইগুলা লাগায়, কিন্তু একটা লিভারের রং নষ্ট হলে কী যায় আসে? আর একটা লিভার বদলায় নিলেই তো হয়, যদি রঙের মায়া এতই থাকে। কেন জানি এই জিনিসগুলো আমার ভালো লাগে না। আপনি চাইলে লাগাইতে পারেন, হয়তো আরাম লাগে অনেকের। আর এটা তো কেমন মনে হইতেছে রিক্সা এরকম একটা ব্যাপার চলে আসছে এটার মধ্যে। রিক্সা কোনো খারাপ কিছু না যদিও, বাট কেমন না ব্যাপারগুলা। যাই হোক, চলেন আমরা আবার বাইক চালাই। এখানে একটু থামছিলাম, থেমে একটু বিকেলের হাওয়াটা নেওয়ার ট্রাই করলাম, কিন্তু আজকে বিকেলের হাওয়াটা একটু গরম, বলতে গেলে ঘেমেই যাইতেছি, এরকম একটা গরমই লাগতেছে। থেমে একটু বাইকটাকে দেখলাম, আসলে ওই যে একটু মডিফাই করা আছে, এগুলো মনে হয় আফটার মার্কেট লাগানো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বালিশ, ভাই এই বালিশের কনসেপ্টটা যে কে আবিষ্কার করছিল? অনেকে বলে কোমর ব্যথা হইলে এই বালিশটা আপনাকে উপকার দেয়। আমাদের মেরুদণ্ডের হাড়ের যে লাস্টের অংশটা, মানে লেজের মতো যে চোখা একটা অংশ আছে, আমার তো মনে হয় এটা পেছন থেকে ধাক্কা দিয়ে আপনার ওই অংশটাকে আরো পেছন দিকে বাঁকা করে ফেলবে, এরকমটা আমার কাছে মনে হয়। এই জন্য আমি বলবো এই বালিশ মালিশ ভাই হুদা এগুলা কিনেন না, এগুলো হইতেছে মানুষ পয়সা খাওয়ার জন্য বানায়। দেখলে মনে হয় আরাম, কিন্তু আসলে এই আরামটা আপনার জন্য ক্ষতিকরও হয়ে যেতে পারে, এরকমটা আমার মনে হয়। এখন এর বাইরেও হইতে পারে, আমার থিঙ্কিংটা আমি শেয়ার করলাম। আর একটা ব্যাপার হচ্ছে এই যে এই যে ব্যাপারটা, এটার ভিতরে হেলমেট রাখা যায়, টুকটাক জিনিসপত্র রাখা যায়, ঠিক আছে, খুব মজার একটা ফিচার হচ্ছে এটা, মানে মজার একটা আবিষ্কার হচ্ছে এই জিনিসটা। বাট এটার একটা ঝামেলাও আছে, এটা বৃষ্টির দিনে ভিজে গেলে দেন এখানে বসলে যে পেছনে বসবে তার প্যান্ট পাছা টাছা ভিজে যাবে। এই কারণে এটা যখন দরকার তখন মনে হয় ইউজ করা দরকার, আর যখন দরকার না এটা খুলে সিটের নিচে মনে হয় রাইখা দেওয়াটাই ভালো, কারণ এটা ভিজলে এটা বেশ একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। অথবা যদি ব্যাগ ক্যারি করেন, এটা ব্যাগে রেখে দিলেন, যখন দরকার তখন লাগাই নিলেন, এই ব্যাপারটা ভালো হয়। এই জিনিসটা খ্যাত লাগে এটা। চলো আমরা এদিক থেকে বের হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটার মিটার হচ্ছে যখন মিটার অন করা হয় তখন লাইটটা জ্বলছে, অ্যান্ড তারপরে কোনো সেন্সর আছে, দেখেন মিটারটা কিন্তু অটো অফ হয়ে গেছে। ও না, সেন্সর না, এই যে পায়া গেছি, স্টার্ট দিলে লাইট জ্বালাইলে লাইটের সাথে মিটার জ্বলে, এমনিতে মিটার বন্ধ হয়ে থাকে, জাস্ট স্টার্টের সময় দেখায় দেয় মিটারে কেমনে কি কোনটা কত কোন জায়গায় আছে। এই হচ্ছে ব্যাপার। এই তো মামা বুঝে গেছি। আর এই একটা বাইক, এই বাইকে একটা জিনিস আপডেট করা খুব বেশি জরুরি কোম্পানির, এটা আমি বলবো। এরকম একটা বাইক, এরকম এফআই টেকনোলজির একটা বাইক, এরকম আধুনিক একটা বাইকের মধ্যে এটা হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে। ভাই এইটার মধ্যে হ্যালোজেন লাইটটা দেওয়া মোটেও উচিত হয় না, এটার মধ্যে এলইডি লাইট করে মনে হয় এই মডেলটা ছাড়া উচিত, কারণ 2023-24 পর্যন্ত এই মডেলটা যেহেতু চলতেছে ইয়ামাহার, আমার মনে হয় 2025 সালে এই বাইকটা এলইডি সহ আসা উচিত, কারণ এই যুগে এসে রাস্তার লাইট আর অন্যান্য গাড়ির লাইট এত পাওয়ারফুল হয়ে গেছে যে এখানে এই হ্যালোজেন লাইট দিয়ে আসলে তেমন কিছুই দেখা যায় না। যদি একটু ভালো লাইট দিত তাহলে এই বাইকটা মনে হয় মার্কেটটা আরেকটু ভালো মতো ধরতে পারতো, আর একটু ভালো মতো। এমনিতেও এই বাইকের মার্কেট অনেক ভালো, মানে প্রত্যেকটা কোম্পানির এক একটা বাইক আছে না, যেমন হোন্ডার হচ্ছে হর্নেট, তারপর সুজুকির হচ্ছে জিক্সার, আর ইয়ামাহার হচ্ছে এফজেড সিরিজ, এগুলো তো এমনিতেই মার্কেট ধরা বাইক। বাট তারপরেও কিছু জিনিস আপডেট করলে আমার মনে হয় অন্যদেরকে পেছনে ফেলে এই বাইকগুলো আর একটু সামনের দিকে আগায় যেতে পারতো। চলো, অনেকে বলে টান উঠে না, কই টান উঠে তো। এখন যাই হোক, এগুলা নিয়ে আবার বেশি কথা বললে ঝামেলা আছে। এখানে আবার অনেকে চলে আসবে, মাস্টার শেফ চলে আসবে এইভাবে লবণ ছিটানোর জন্য। অনেক মাস্টার শেফ আছে, এই মানে বাইকের ভালো খারাপ দিক বললে মাস্টার শেফের অভাব হয় না, এই হচ্ছে ব্যাপার। জায়গা বাইক তো অনেকক্ষণ চালাইলাম, অ্যান্ড ইফতারের টাইম মনে হয় কাছাকাছি হয়ে গেছে। কয়টা বাজে চলেন তো দেখি। বাজে হচ্ছে 5:30 বাজে, আর আধা ঘন্টা সময় হাতে আছে, তাই আর বেশি দেরি করা যাবে না। এদিকে বড় রাস্তায়ও চালাইলাম, সবকিছুই করলাম, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিলাম, অ্যান্ড এবার ভেতরের দিকে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে এই বাইকটা কাদের জন্য, মানে কারা চালাবে এই বাইক, কে কিনবে এই বাইক, কাদের জন্য এই বাইকটা বন্ধু সুলভ হবে, কি বলে এটারে, মানে
কাদের জন্য উপযুক্ত হবে? উপযুক্ত বাংলা ওয়ার্ডটা হচ্ছে উপযুক্ত হবে। চাকরি বাকরি করে, ভার্সিটিতে যায় বা ফ্যামিলি নিয়ে চলাফেরা করে, এই ধরনের মানুষের জন্য এই বাইকটা ঠিক আছে। টুকটাক ট্যুর করে, এই ধরনের মানুষের জন্য এই বাইকটা ঠিক আছে। আসলে কমিউটার বাইকগুলা, এই ভেসপাটা কি সুন্দর, কমিউটার বাইকগুলা এমনভাবেই ডিজাইন করা হয়, এমনভাবেই সবকিছু ফাংশনগুলা দেয়া হয় যে কোনো কাজে যাতে এই বাইকটা আপনি ব্যবহার করতে পারেন। তো সেইখানে এই বাইকটাও ওরকমভাবেই করা হয়েছে। এই বাইকের মধ্যে ওই জিনিসগুলাই আছে যাতে যে কোনো ধরনের যে কোনো কাজই আপনি করতে পারেন। একজন দুইজন আরামে এই বাইকে ঘুরতে পারবেন, ফ্যামিলি সহ, অ্যান্ড যে কোনো রাস্তায় এই বাইক নিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি এই বাইক আপনার পছন্দ হয়, ওটা চিন্তা করার দরকারই নাই যে এইটা পারবো কি পারবো না। এই বাইক নিয়ে সবই পারবেন, অ্যান্ড নিশ্চিন্তে মনে হয় নিয়ে নিতে পারেন। মানে এই বাইকটা সবার জন্য আমি বলতে চাই। যাক ভাই, রোডঘাটও মোটামুটি একটু ভিড়ভাট্টা হয়ে গেছে। এখন ফেরাটাও আমার জন্য একটু কষ্টের হয়ে যাবে। এই যে এরকম সিএনজি যেমন চাপ দিতেছে, এরকম চাপ দিবে। এই চাপ খেতে খেতেই আমাদেরকে এগিয়ে যেতেও হবে। কিন্তু এগিয়ে কি আসলে যেতে পারবো? যে কাকড়া বান টাইপের একটা জ্যাম এখানে পড়ছে, আজকে আগাইতে বুঝাইয়া দিবে। না, এই জ্যামে আমি ভিডিও শেষ করব না। এই আইএসটি গাড়ি, একসময় এই গাড়িটা আমার এত ফেভারিট ছিল, কিন্তু কালের প্রবর্তনে এই গাড়িটা আমার খুব একটা এখন আর ফেভারিট নাই। আর আইএসটির নতুন মডেল কি আসছে বাংলাদেশে? আইএসটির কি কোনো এটার পরের কোনো ভেরিয়েন্ট বাংলাদেশে আছে? আইএসটির পরেই কি এটাই কি অ্যাকোয়া হয়েছে কিনা কে জানে, জানি না। যাক, মোটামুটি জ্যাম থেকে বের হয়ে গেছি। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ প্র্যাকটিস আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। সবার অনেক তাড়াহুড়া, চলেন ভাগি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.